উত্তরের ঘন জঙ্গলের পাশের আলিশান বাড়িটার লিভিং রুমে সোফায় বসে আছেন শামসুল কাদের। পাশেই বসে আছে তার ছোট মেয়ে রুমাইশা কাদের। এই বাড়িটা শামসুলের চাচাতো বোন রুনিয়ার রহমানের শ্বশুরবাড়ি। যদিও শামসুল এখানে আসতে চাননি, কিন্তু ইশতিয়াক আহমেদ, রুনিয়ার স্বামী, এক প্রকার জোর জবরদস্তি করেই তাকে এখানে এনেছেন। আজ ১৬ বছর পর বোনের বাড়িতে পা রাখলেন শামসুল কাদের। একসময় এই বোনের বাড়িতেই তিনি সারাক্ষণ পড়ে থাকতেন বোনের কাছে। রুনিয়ার নিজের কোনো ভাই নেই, আছে একটা বোন। তাই এই চাচাতো ভাইকেই নিজের ভাইয়ের মতো দেখিয়েছেন সারা জীবন, এখনও দেখেন। রুনিয়ারও ভাই না থাকায় প্রথম সন্তান হওয়ার সময় শামসুল রুনিয়ার প্রেগন্যান্সির শেষের ৪টে মাস রুনিয়ার কাছেই কেকেছেন, ওর সুবিধা অসুবিধা দেখেছেন। রুনিয়ার বোন তানিয়া দেশে থাকেন না, স্বামী সন্তান নিয়ে তিনি দেশের বাইরে থাকেন। নিজের কোনো ভাইবোন না থাকায় রুনিয়া আর তানিয়াই ছিলেন শামসুলের চোখের মণি। রুনিয়া ছোট হওয়ায় ওর প্রতি একটু বেশি টান ছিল শামসুলের, জানিয়ে তানিয়ার অভিযোগে শেষ ছিল না। রুনিয়া যখন সন্তান সম্ভবা, ইশতিয়াক আহমেদের তখন নতুন চাকরি। রুনিয়ার শাশুড়ির শরীর খারাপ, শ্বশুর থেকেও ছিলেন না। বাসায় একজন হেল্পিং হ্যান্ড ছিল, কিন্তু একজন পুরুষ মানুষ না থাকলে বাড়িটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। রুনিয়াকে ডাক্তারের কাছে আনা নেওয়া করা, সুবিধা অসুবিধা দেখা সবকিছু করতেন শামসুল কাদের, যার জন্য রুনিয়া আজও শামসুলের প্রতি কৃতজ্ঞ। কিন্তু তার সেই আদরের ভাই এক দুর্ঘটনার কারণে আর তার বাসায় আসে না। আর সেই দুর্ঘটনার কারণ রুনিয়ারই বড় ছেলে সাফওয়ান আহমেদ। রুমাইশা বাবার পাশে মাথা নিচু করে বসে আছে, লজ্জা লাগছে তার খুব। আজ কত বছর পর ফুপ্পির বাড়িতে এসেছে সে। ছোটবেলায় তো সারাক্ষণ এখানেই পড়ে থাকত রুমাইশা। ফুপ্পি ছিল তার জান। ফুপ্পির বাড়িতে হোক বা তার নিজের বাড়িতে, সারাক্ষণ ফুপ্পির সাথেই লেগে থাকত রুমাইশা। আর ফুপ্পিও রুমাইশাকে চোখে হারাত। নিজের মেয়ে না থাকায় রুমাইশার প্রতি ছিল তার অগাধ ভালোবাসা। শেষবার সেই কত ছোটবেলায় এসেছিল ফুপ্পির বাড়িতে, বাবা মা আর রাফসান ভাইয়ার সাথে। সেইবার সাফওয়ান আর শাফিনের সাথে দুষ্টুমি করার সময় কিভাবে জানি সাফওয়ান তাকে কামড় দিয়ে ফেলে। প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে রুমাইশা। তার মনে আছে বাবা প্রচুর কাঁদছিল, আর ফুপ্পিও। মায়ের কোলের ভেতর শুয়ে মাঝে মাঝে পিট পিট করে তাকালে সে দেখতে পেত তার পরিজনদের দুঃখ ভারাক্রান্ত মুখ। সেবার সুস্থ হবার পর থেকেই ফুপ্পির বাড়িতে যাওয়া একেবারের জন্য বন্ধ হয়ে গেল তার। কেউ আর ফুপ্পির বাড়ির নামও নেয় না, বাবাও যেতে চায় না। অথচ ওর খুব মন খারাপ হতো ফুপ্পির জন্য। ফুপ্পিও তারপর খুব একটা আসত না তাদের বাসায়, হয়তো বছরে একবার, বা তাও না। আজ কতদিন পরও ফুপ্পির বাড়িতে এসেছে। সাফওয়ান আর শাফিনের সাথেও তারপর আর দেখা হয়নি। শাফিনের সাথে ফোনে মাঝে মাঝে কথা হলেও সাফওয়ানের সাথে তারপর আর কোনো কথা হয়নি। আর এরপর সাফওয়ান নিজের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে চলে যাওয়ার পর ওর সাথে কোনো যোগাযোগই হয়নি আর রুমাইশা বা ওর পরিবারের। কোনো এক অজানা কারণে বাসার কেউই সাফওয়ানকে পছন্দ করে না, বিশেষ করে রুমাইশার মা আয়েশা খানম। কারণটা এখনও ওর অজানা। রুমাইশাকে এভাবে চুপচাপ বসে থাকতে দেখে ইশতিয়াক আহমেদ রুমাইশাকে স্বাভাবিক করার জন্য বললেন, রুমিমা, তুই মাথা নিচু করে বসে আছিস কেন? এতদিন পর ফুপ্পির বাড়িতে এসেছিস, কোথায় মজা করবি, সবার সাথে কথা বলবি, তা না করে এখানেই বসে আছিস তখন থেকে। তোর ফুপ্পি রান্নাঘরে আছে, ওইখানে যা, ফুপ্পির সাথে গিয়ে গল্প কর। রুমাইশা অনুমতির জন্য শামসুল কাদেরের দিকে তাকালো, কিন্তু শামসুল রুমাইশার দিকে তাকিয়ে গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বললেন, থাক, এখন যেতে হবে না। তারপর ইশতিয়াক আহমেদকে বললেন, দুলাভাই, আমরা এখনই উঠব, আপাকে বলেন কোনো আয়োজন না করতে, বসতে গেলে তখন সন্ধে হয়ে যাবে। শামসুলের কথায় ইশতিয়াক আহমেদ আহত দৃষ্টিতে তাকালেন। যে শামসুল তার অতি আদরের বোনের জন্য সারাক্ষণেই বাড়িতেই পড়ে থাকত, সে এখন সেই বাড়িতে ১০ মিনিটও বসতে চাইছে না। শামসুল তার শ্যালাক কম, বন্ধু বেশি। রুনিয়ার সাথে তার বিয়ের পর শ্বশুরবাড়িতে যখন তিনি যেতেন, তখন শামসুলের সাথেই সারাক্ষণ ঘুরে বেড়াতেন তিনি। বয়সে শামসুল তার থেকে কিছুটা ছোট হলেও বন্ধুর মতো ছিল তার। তার বড় ছেলে সাফওয়ান গর্ভে থাকাকালীন রুনিয়ার জন্য রাত দিন এক করে ফেলত শামসুল কাদের। বিপদে আপদে সবসময় বন্ধুর মতো পাশে থেকে সে বিপদ মোকাবিলায় ইশতিয়াকের সাথে ছাড়ার মতো ছিল শামসুল। আর ইশতিয়াকও শামসুলের জন্য এমনটাই করত। কিন্তু এক দুর্ঘটনায় সব শেষ করে দিল। হাসি খুশি দুটো পরিবার কেমন জানি নিস্তেজ হয়ে গেল চরম সত্যটা জানার পর।
ইশতিয়াক কিছুক্ষণ থম মেরে বসে থেকে বললেন, ঠিক আছে, তোরা বস, আমি তোর আপাকে পাঠাচ্ছি। ইশতিয়াক ওকে বাইরে যেতেই 1 মিনিটের মাথায় রুনিয়া এসে উপস্থিত হলেন লিভিং রুমে। এসে শামসুলকে ধমকে সুরে বললেন, কিরে শামসুল, এতদিন পর আসলি, এসেই যাব করছিস কেন? মেয়েটাকে নিয়ে এসেছিস, দুজন্ড বসতে দে অন্তত। নাস্তা প্রায় রেডি হয়ে গেছে আমার, নাস্তা করে তারপর যাবি। এরপর রুনিয়ার দিকে তাকিয়ে বললেন, রুমিমা, তুই আমার সাথে আয়, এখানে বসে থাকতে হবে না। রুমাইশা একবার শামসুলের দিকে তাকালো। শামসুল মাথা নেড়ে সম্মতি দিলেন। বোনের উপর আর কথা বলতে পারলেন না। লিভিং রুম থেকে বেরিয়ে রুমাইশা সাফিনকে দেখতে পেল। সদর দরজা দিয়ে কেবল ভেতরে ঢুকছে। সাফিন তখন কলেজ থেকে ফিরেছে। রুমাইশাকে দেখে সাফিন ছুটে এসে রুমাইশার 2 হাত আঁকড়ে ধরল নিজের 2 হাতে। চোখ মুখ ওর আনন্দে ঝিলিক দিচ্ছে, মুখে হাসি ধরছে না। উৎফুল্লতার সাথেও বলে উঠল, আপু, তুমি আমাদের বাসায় এসেছ? কতদিন পর। পাশ থেকে রুনিয়া বলে উঠলেন, হ্যাঁ, ম্যাডামরা এসেছেন, এখনই আবার চলেও যাবেন। কথাটা শোনা মাত্রই সাফিনের চেহারা ঠিক যেভাবে দপ করে জ্বলে উঠেছিল, ঠিক সেভাবে নিভে গেল। বেজার মুখে বলল, কেন আপু, আজ চলে যেও না, থেকে যাও প্লিজ, কাল যেও না হয়। তুমি জানো, বাসায় কারো সাথে যে দুটো কথা বলবো, তা কারো কোনো সময় নেই আমার জন্য। বাবা সারাদিন থাকেন অফিসে, আম্মাজান সারাক্ষণ থাকেন রান্নাঘরে, আর সাফওয়ান ভাইয়ার কথা তো বাদই দিলাম, সে বাড়িতে থাকা আর না থাকা সমান। আমি এই বাড়িতে যে কি বিপদে আছি তুমি জানো না আপু। সাফিনের কথা শুনে রুনিয়া মুচকি হেসে রান্নাঘরের দিকে এগোলেন আর রুমাইশাকে বললেন, তুই এদিকে আয় আমার সাথে। ও কথা শুরু করলে আর শেষ হবে না। তারপর সাফিনের উদ্দেশ্যে বললেন, আর সাফিন, তুই গিয়ে ফ্রেশ হয়ে নিচে আয়, নাস্তা রেডি করছি আমি। সাফিন বাধ্য ছেলের মতো কোনো বাক্য বায়না করে রুমাইশার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি ভেসে নিজের রুমে চলে গেল। রুমাইশা গেল ফুপ্পির পেছন পেছন। রান্নাঘরে গিয়েই ফুপ্পিকে পেছন থেকে জড়িয়ে ধরল রুমাইশা, তারপর খুব আদরে কণ্ঠে বলল, তোমাকে খুব মিস করি ফুপ্পি, জানো? তুমি এখন আমাদের বাসায় যাও না আগের মতো। কত মজা হতো তুমি গেলে। আজ আমায় পাটিসাপটা বানিয়ে খাওয়াও, তোমার হাতের পাটিসাপটা অনেক মজা। রুমাইশার এমন কাণ্ডকারখানায় হেসে দিলেন, বলে উঠলেন, দেখো মেয়ের কাণ্ড দেখো, এত বড় হয়েছে তাও তার বাচ্চামি গেল না। ছাড়ো এখন, দিব বানিয়ে। তোর বাপ তো বাড়ি যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। মনে হচ্ছে আমার ছেলে এসে আদার তোকে কামড়ে আধমরা করে ফেলবে। আমার ছেলে কি এখন ছোট আছে? রুমাইশার এবার সাফওয়ানের কথা মনে পড়ল। রুনিয়াকে জিজ্ঞেস করল, আচ্ছা ফুপ্পি, সাফওয়ান ভাইয়া আমাকে কামড়ে দিয়েছিল তো কি হয়েছিল? আমি এত অসুস্থ কেন ছিলাম? আমার মনে নেই স্পষ্ট। মা বা বাবাকে জিজ্ঞেস করলেও কিছু বলতে চায় না, রাফসান ভাইয়াও না। আমাকে তো ছোটবেলায় রাফসান ভাইয়াও কত কামড়ে দিয়েছে, কই তখন আমার কিচ্ছু হয়নি, কেউ কিছু বলেনি ভাইয়াকে। তাহলে সাফওয়ান ভাইয়া কামড়ে দিলে সবাই এরকম করল কেন? রুনিয়া চোখের কোণ চিকচিক করে উঠল। কি যেন বলতে গিয়েও গলা আটকে গেল তার। কণ্ঠ কেমন যেন ভারী হয়ে আসছে। নিজেকে একটু স্বাভাবিক করে রুনিয়া পাশে থাকা নাস্তার ট্রেটা দেখিয়ে বলল, এইটা নিয়ে লিভিং রুমে যা, আমি আসছি। রুমাইশা বুঝল তার কথায় ফুপ্পির মন খারাপ হয়েছে, কিন্তু কেন হয়েছে তা বুঝল না রুমাইশা। অগত্যে ট্রেটা হাতে নিয়ে লিভিং রুমের দিকে এগোল। কিন্তু লিভিং রুমে ঢোকার আগ মুহূর্তে ও যে কথাটা শুনল তা ও ঠিক ভাবতে পারে।